রেট্রোভিয়াল থেরাপি যদি আমরা নেই সব সময়ে ঠিক সময়ে, তাহলে এইচআইভি হলে সেটা কমানো যায়, আবার এইডস হয়ে গেলে সেটাকেও কমানো যায়। তাহলে সে নর্মাল লাইফ লিড করতে পারবে। আমরা যদি আজকে এখানে যখনই এইডস হয়, তখন গনোরিয়া হোক, টিউবারকুলোসিস হোক, এইচআইভি হোক, তখন সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে, এবং সেটার আলটিমেট রেজাল্ট মৃত্যু। তো তার থেকে আমাদের অ্যাওয়ারনেস দরকার। আমরা ত্রিপুরা সরকার আমাদের ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট থেকে এলিমিনেশন অফ টিউবারকুলোসিস, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এটার মধ্যে জোর দিয়েছেন। তার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার। টিউবারকুলোসিস থেকে আমরা কিভাবে মুক্তি পাব, আমরা প্রায় জিরো টিউবারকুলোসিস যাতে হয় সেই দিশায় কিন্তু আমরা যাচ্ছি। তো সব জায়গায় অ্যাওয়ারনেসের খুব খুব প্রয়োজন। আজকে আমরাও আমাদের স্কুল টাইমে আমরা দেখেছি যে ব্ল্যাক শিপ অফ দ্য ক্লাস এক দুজন থাকে, ব্ল্যাক শিপ অফ দ্য ক্লাসমেট এক দুজন থাকে, তাদের থেকে দূরে থাকা। কারণ এমন একটা মানুষের মধ্যে একটা সবসময় খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে, আকৃষ্ট হওয়ার চান্স থাকে। সেই ওইসব লোকের থেকে দূরে থাকা। আমরা বিভিন্ন জায়গায়, আমি অলরেডি আমাদের যে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে বলেছি কারা কারা এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত। আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়। কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে ধ্বংস করছে। নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু ভিকটিম হয়েছে। কাজে কাছের ঘরে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তোমারও হবে, সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু পয়সা এমন এক জিনিস, পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য, একেবারে সাংঘাতিক বিষয়, সমাজের বিশিষ্ট ব্যক্তি, এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ, তারাও কিন্তু এর সাথে যুক্ত। আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন, কোনো অবস্থায়, সব জানি আমরা, কিন্তু আইনের বেড়াজালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ। আজকে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমাদের, সেটা হচ্ছে যে এখানে আমাদের শ্রদ্ধেয় মহারাজজি একটা জিনিস খুব ভালো কথা বলেছেন যে নেশা সবাইকে করতে হবে, নেশা ছাড়া চলবে না। কিন্তু নেশাটা কি? বিবেকানন্দজির বই দেখিয়েছে, অর্থাৎ যত পড়বে, পড়ার মধ্যে নেশা থাকুক, নেশা করবে পড়াশোনার মধ্যে, জ্ঞান বৃদ্ধি যাতে হয় তার মধ্যে নেশা থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, কি বলছেন, যে আগামীর যে প্রজন্ম তাদের উপর আগামী দিনের রাজ্য এবং দেশ, যাদের কাছে জ্ঞান বেশি থাকবে, যার কাছে নলেজ বেশি থাকবে, সেই এই দেশ এবং রাজ্যকে চালাবে। আমি ইচ্ছে করলে এই জ্ঞান বৃদ্ধি করতে পারি, এই ভাবনা চিন্তাটা কেন আসবে না? আমরা কি করি, আমরা যখন একদম পুরো আমরা সব জীবনের যখন 2/3 শেষ হয়ে যায় তখন মনে হয় আমার এই কাজটা করলে খুব ভালো ছিল। কিন্তু আপনি তো সময়টা নষ্ট করে দিলেন। আপনি যদি ঠিক সময়ে, আমি আশ্রমে যখন দেখি, এখানে মহারাজ যে আছেন, দেখবেন বয়োজ্যেষ্ঠ যারা সেখানে যান। আমি বলবো যারা ইয়াং জেনারেশন তারা যাওয়া উচিত আগে সেখানে। কারণ জীবন শেষ করে, জীবনে যখন অনেক কিছু করার ছিল, এই সমাজে কিছু দেওয়ার ছিল, তখন সেই জ্ঞান বৃদ্ধি আপনারা সেটা নেননি এবং সমাজের কোনো কাজে আসেননি, খালি ঘরের কথা চিন্তা করেছেন। এখন আপনি জেনে আর কি করবেন আপনারা? কিন্তু আজকের যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছেন, আমার মনে হয় তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত। আমি সব জায়গায়, এখানে আমি কারোর সেই স্কুলের আমি নাম বলবো না, সেই স্কুলের পর ভর্তি হওয়ার জন্য অনেকে অনেক নিবেদন করেন কিন্তু চান্স পান না, এবং একটা আদর্শ নিয়ে সেই স্কুলটা চলে। একবার সেই যে স্কুলের প্রধান একবার আমার সাথে দেখা করতে এসেছিল, ওনার দর্শন আমাকে দিয়েছেন। কথায় কথায় ওনাকে আমি বললাম, আপনার স্কুল থেকে এত এত স্টুডেন্ট বেরিয়েছে এবং একটা আদর্শ নিয়ে, আপনার স্কুলের এত আদর্শবান স্কুল, একটা নিয়ে আপনার মানে হিন্দুদের যে আমাদের চিন্তা ভাবনা,
বা আমাদের ভারতীয় তত্ত্বের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মাধ্যমে ওরা বেরিয়েছে। কিন্তু যখন ক্রাইসিস হয় সমাজে, যখন আমি এইসব লোকদের দেখতে চাই, তাদের কিন্তু আমি খুঁজে পাই না। উনি আলটিমেটলি আমাকে বললেন তারা শুধু কেরিয়ার তৈরি করতে আসে, শুধু কেরিয়ার তৈরি করতে আসে, আলটিমেটলি তাদেরকে আপনি পাবেন না। আমি তাহলে লাভ কি হলো? আমাদের কি লাভ হবে? আমি বহু ছেলে মেয়েদের আমি দেখেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের সময়ও দেখেছি, এবং তাদেরকে কিন্তু আমি সমাজে খুঁজে পাই না। কাজেই সামাজিকভাবেও সবার যদি এই বিষয়ে আমাদের নলেজ থাকে, আমরা যদি কাজ করি, এবং আমার দায়বদ্ধতা, আমি যে পাড়াতে থাকি, আমার যে পাশের বাড়ি যে আছে তার সম্পর্কে জানা, আমার রাস্তার মধ্যে আমি যখন চলাফেরা করি, আমি যদি পাশ কাটিয়ে যাই, আমি কিন্তু অন্যায় করব, আমার সেই বিষয়ে আমার প্রতিবাদ করতে হবে, সংশোধনের আমার সে চেষ্টা করতে হবে। খালি সংশোধনের গাড়ে খালি পৌঁছে দিলে হবে না, নিজেরও যদি আমরা সংশোধনে আমরা যদি সবাই চেষ্টা করি, তবেই এই যে আমরা বলছি সমাজের পরিবর্তনের মাধ্যমে আমরা এই রাজ্যকে চালাতে চাই, দেশকে চালাতে চাই, তবেই সেটা সম্ভব হবে। আজকে এখানে বাল্য বিবাহের কথা বলা হচ্ছে, আমরা সত্যিই আজকে বাল্য বিবাহ আমাদের জন্য আরেকটা, আমরা ত্রিপুরার বিভিন্ন যে আমাদের বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমে আমরা 1 নম্বর 2 নম্বর এইসব জায়গার মধ্যে আমরা ন্যাশনাল লেভেলে আছি। এত ভালো আমাদের স্যাচুরেশন পয়েন্ট, কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আমরা এখানে বাল্য বিবাহেও আমরা কিন্তু আবার ওই ভালো একটা নম্বরে আছি। এখানের ভালো কিন্তু ভালো না, এখানকার ভালো মানে খারাপ। তো সেই জায়গায় আমি বলবো যেটা একটা অ্যালার্মিং সিচুয়েশন, সেই বাল্য বিবাহ যদি আমরা রোধ না করি, তাহলে সেই মেয়েটার কি দুর্দশা হয়, তার শারীরিকভাবে ফিজিওলজিক্যালিও তাকে কিন্তু সে প্রকৃতপক্ষে তার ফিজিওলজিক্যালও প্রবলেম হয়। কিন্তু অনেক সময় দায়বদ্ধতার থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা তারা কি করে, মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, বাস একটা বিরাট একটা কাজ আমার হয়ে গেল, আর চিন্তা নেই। আমি এখনও বলবো, একটা মেয়ে একটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের, সে এর জন্য সে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দিল্লিতে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি ওকে মানে পুরস্কৃত করেছে, সে সেখানে তার বিরুদ্ধে আন্দোলন করছে। আমি বলবো এখানে যারা ছেলে মেয়েরা আছে সবাই ওকে দেখে, ওকে জানুক, সে তাকে দেখে তোমরাও শিখো, তোমরাও জানো, কারণ ইউ আর অলসো দ্য অ্যাম্বাসেডার অফ দ্য সোসাইটি। প্রতিটা মানুষের কর্তব্য, ও যদি করতে পারে তো কেন তোমরা করবে না? কাজেই এখানে এই বিষয়টাও জানতে হবে যে আমার যে 18 বছরের নিচে কোনো অবস্থায় বিয়ে দেওয়া সম্ভব নয়। প্রচুর পুলিশি ব্যবস্থা হয়েছে, পুলিশ গিয়ে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় কয়েকটা স্পেসিফিক জেলা আছে, সেখানে বাল্য বিবাহের যে সংখ্যা প্রচুর, আমি এ নিয়ে প্রচুর বৈঠক করেছি, আমি ডিস্ট্রিক্টেও বৈঠক করেছি, আমাদের সেক্রেটারিয়েটেও আমি বৈঠক করেছি। বিভিন্ন যেসব মানে অ্যাওয়ারনেস, আবার সেই অ্যাওয়ারনেসের বিষয় আসছে, সেখানে মেয়েদের, ছেলে মেয়েদের, তাদের এই বিষয়েও আমাদের টিচারদের বলা উচিত, এবং সেটা পাঠ্যর মধ্যে আনা যায় কিনা সেই বিষয়ে আমি আগামী দিন চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আমি এটাও বলেছি যে আগামী দিন আমরা আইনগতভাবে যদি বিয়ের, যখন যে কেউর বিয়ে হলে তার রেজিস্ট্রেশন আগে করাতে হবে, যদি করা যায় কিনা তারও আমরা চিন্তা ভাবনা করছি। যখন রেজিস্ট্রেশন করতে হবে তারপর সামাজিক বিয়ে হবে। সামাজিক বিয়ে যদি হয় রেজিস্ট্রেশনের সময় তার বার্থ সার্টিফিকেট আমরা দেখে নেব, এবং 21 বছরের নিচে ছেলে যাতে না হয় সেই ধরনের আমাদের চিন্তাভাবনা আছে। এবং যেহেতু চিন্তাভাবনা আছে, নিশ্চিত আমি আগামী দিন সেইগুলো আমরা করব। বন্ধুগণ, এই রোদের মধ্যে আপনারা সবাই বসে আছেন, এখানে বন্ধুরা যারা আমার যারা বড়রা আছেন তাদেরকে বলছি, আর আমার যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আমাদের স্টুডেন্ট, তারা নিশ্চয়ই আমার বন্ধু, কিন্তু তারা আমার স্টুডেন্টও। সবাইকে আমি বলবো যে আজকের যে বিষয়গুলো এখানে আলোচনা, এখানে আমার পূর্ববর্তী বক্তারা করেছেন, সেই বিষয়ে একটু হৃদয়ঙ্গম করা খুব প্রয়োজন, এবং বাড়িতে বসেই কথাগুলো মানে কিভাবে একে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো। একজন টিচার যখন কোনো কথা বলে সেটা কিন্তু মস্তিষ্কের মধ্যে দাগ পড়ে থাকে সারা জীবন। আমি আর বিশেষ কিছু বলছি না। সবাইকে আজকে এই অনুষ্ঠানের জন্য, বিশেষ করে যারা উদ্যোক্তারা এখানে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে, এবং অন্যান্য অ্যাওয়ারনেসের প্রোগ্রামও আমরা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে করা হয়। সবকটা কেন না, মানে শুধু একটা কেন, সব বিষয় নিয়েই এই অ্যাওয়ারনেস প্রতিটা ক্লাসে এবং সমাজে এবং বিভিন্ন ব্লকে, বিভিন্ন
আমাদের ডিস্ট্রিক্টে সব জায়গায় এটা করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথায় আমাদের সমৃদ্ধ করার জন্য অনারেবল